দুপুরের খাবার রান্না করার জন্য তে রান্নাঘরে প্রবেশ করলো। জঙ্কুক, সুগা আর জেহোপ তের আগে রান্না করে চলে গিয়েছে, কারণ রান্না করা যে তাদের নিত্যদিনের কাজ। অন্যদিকে জিসু আর কায়ে থালা বাসন মাজছে। হঠাৎ আইরিন এসে একটা লিস্ট বের করে বলল, আজকে হবে মুগের ডাল, খাসির মাংস, রেজালা, চিংড়ি মালাইকারি, সর্ষে ইলিশ, মিক্সের সবজি, বেগুন ভাজি, ছোট মাছের চচ্চড়ি আর চাটনি। চটপট কাজ শুরু করে দাও সবাই। তেকে রান্না করে দেখে আইরিন বলল, তুমি এখানে কেন? নিজের রুমে যাও, তোমাকে রান্নাঘরে আসতে নিষেধ করেছে জিন বুবু। তে আইরিনের কথা শুনে খাবার লিস্টটা হাতে নিয়ে বলল, এটা আমার সংসার, আমি রান্নাঘরে থাকবো না তো কে থাকবে? আপনি আমাকে নিয়ে ওকালতি না করে রুমে গিয়ে আরাম করুন। আর যদি মনে করেন রান্নায় সাহায্য করবেন তাহলে আমাদের সাথেই থাকুন। এই মেয়ে কি বলছো এসব? মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ ঠিক আছে চাচিমা, আপনি এখন আসতে পারেন। আর হ্যাঁ, আজ থেকে আমি পরিচালনা করবো এসব। কোনদিন কি রান্না হবে সব আমার পরিকল্পনা মতোই হবে। আইরিন তের কথা শুনে চিৎকার করে করে জিনকে ডাকতে লাগলো, বুবু, এই বুবু, কই তুমি? তাড়াতাড়ি এসে দেখে যাও, এই মেয়ে তো তোমার সংসারটা প্রায় নিয়ে ফেললো। তে আইরিনের কথায় কান না দিয়ে জংসুক, সুগা আর জেহোপকে বলল, দুলাভাই আপনারা প্লিজ চলে যান রান্নাঘর থেকে। জংসুক সেই কথা শুনে বলল, এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তে নিজের লিমিটের মধ্যে থাকো। সুগা আর জেহোপ চুপ থাকলো না, তারাও প্রতিবাদ করতে লাগলো। শালা কাপুরুষের দলে, লজ্জা করে না এভাবে শ্বশুর বাড়িতে বসে রান্না বান্নার কাজ করতে? যদি গরজামে থাকার ইচ্ছে হয় তাহলে নিজেদের সম্মান বজায় রেখে থাকো। জংসুক তের কথা শুনে একদম তেরে এসে বলল, তে মুখ সামলিয়ে কথা বলো। একবার ঠান্ডা মাথায় নিজের বিবেককে প্রশ্ন করুন, আপনারা যা করছেন তা ঠিক করছেন কি না? এভাবে অপমান সহ্য করার চাইতে মরে যাওয়া কিন্তু অনেক ভালো। তুমি কিন্তু আমাদের অপমান করছো, এভাবে কথা বলার সাহস তোমার হয় কি করে? দুপুরে রান্না বান্নার সময় পার হয়ে যাচ্ছে দুলাভাই, আমি এখন অযথা তর্ক করে সময় নষ্ট করতে চাই না। প্লিজ আপনারা ঘরে গিয়ে রেস্ট করুন। আর আজ থেকে আমি জিসু আর কায় সামলাবো রান্নাঘর। আপনাদেরকে এইভাবে মেয়েদের মতো রান্না করতে হবে না। জিনের সংসারে তোমার হুকুমদারি চলবে না তে। জিন এমনিতেই তোমার উপর রেগে আছে, ওনার 3 কাল লাগে না আসলে তোমাকে নিয়ে ছোটখাটো একটা নালিশ শুরু হবে। তার ভিতর তুমি নতুন করে অশান্তি সৃষ্টি করো না। সেটা পরে দেখা যাবে, এখন আমি যেটা বলছি সেটা শুনুন আপনারা। এতে আপনাদের কোনো ক্ষতি হবে না, বরং লাভই হবে। আপনারা কি চান না এই বাড়িতে আত্মসম্মানের সহিত থাকতে? আপনারা হলেন জামাই মানুষ, আপনারা কেন বাবুর্চিদের মতো দিন রাত এভাবে রান্না করবেন? জংসুক, সুগা, জেহোপ তের কথা শুনে চলে গেল, কারণ তাদের আর মেয়েদের মতো এভাবে রান্না বান্না করতে ইচ্ছে করে না। হঠাৎ জঙ্কুক এলো রান্নাঘরে। সে এসে তেকে হাত ধরে টেনে বের করলো রান্নাঘর থেকে আর বলল, তে প্লিজ বাড়াবাড়ি করো না, ওদের সংসার ওদের মন মতোই চলতে দাও। আমার এসব অশান্তি আর ভালো লাগছে না। তে তখন জঙ্কুকের হাত ঝাটকা মেরে ফেলে দিয়ে বলল, আমি তো অশান্তি করার জন্যই এসেছি এখানে। যেদিন এই সংসারে শান্তি ফিরে আসবে সেদিন তো থাকবো না আমি। তবে যতদিন অশান্তি আছে আমিও ততদিনই আছি। মানে আবার কি? তোর মতো অভুদাদ আজমাত দুর্বৃত্ত মিথ্যাবাদী ছেলের সাথে সংসার করবে তাকে? এই বলে তে আবার রান্নাঘরে চলে গেল। জঙ্কুক তখন তের পিছে পিছে চলে গিয়ে হঠাৎ তেকে কোলে তুলে নিল। তে এদিকে জঙ্কুকের পিঠে খামচি চিমটি দিতে দিতে বলল, জঙ্কুক নামিয়ে দাও আমাকে, তা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। জঙ্কুক সোজা তার রুমে নিয়ে গিয়ে নামিয়ে দিল তেকে। তারপর রুমের দরজা লাগিয়ে দিয়ে বলল, তে তুমি কিন্তু একটু বেশি বেশি করছো, প্লিজ থামিয়ে দাও তোমার ইজ্জত। আমার বোন আর মায়ের সাথে তুমি কিন্তু পারবে না। তুই ভীতু হতে পারিস কিন্তু আমি না, আমি এদের মা বেটে শেষ দেখে ছাড়বো। তুই তোর মধ্যে চুপচাপ থাক, শালা ভীতু কথাকার। তোকে খুন করলে আমার মন দুঃখ যাবে না। জঙ্কুক তোমাদের হাত তার গলায় দিয়ে বলল, হ্যাঁ খুনই করো, আমারও আর বেঁচে থাকতে মন চায় না। এমন জনপদ জীবন দিয়ে আমি করবোটা কি? আমাকে যেতে দাও জঙ্কুক, প্লিজ আমাকে যেতে দাও। জঙ্কুক হঠাৎ থেকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি জানি তুমি আমাকে জেদ করে বিয়েটা করেছো, তাই বলে কি আমাদের সম্পর্কটা এভাবে এগোবে? আমরা যে দুইজন দুজনকে ভালোবাসি সেটা কি করে ভুলে গেলে তে? আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? সবকিছু ভুলে প্লিজ আমাকে আপন করে নাও তোমার। না, এটা জীবনও সম্ভব না। তোকে আমি আর বিশ্বাস করছি না, শুধু তোর মা আর বোনদের উচিত শিক্ষা দেওয়ার জন্য পড়ে আছি আমি। এই বলেতে দরজা খুলতে দেখে দরজার সামনে আয়ু, জিমিন, ওয়াইন আর জিন দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সেখানে সবাই আসতে লাগলো। মনে হচ্ছে তে মস্ত বড় কোনো অপরাধ করেছে, সেজন্য তাকে এভাবে ঘিরে আছে সবাই। আর কেমন যেন সবাই চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছে। তে মাঝখানে আর তার চতুর্পাশে জানারূপী কিছু মানুষ সে দাঁড়িয়ে থাকতে দেখেছে। মা শব্দটা আসলে তাদের সাথে যায় না। আয়ু, জিমিন, ওয়াইন হলো 3টি বিষাক্ত নাগিন আর জিন হলো নাগরানি। তে নিচু মুখ হয়ে বসে আছে, কোনো কথা বলছে না। হঠাৎ আয়ু তের মুখ উপর করে বলল, তুই আমার আম্মুকে কি বলেছিস? জিমিন এবার তের মুখটা তার দিকে ঘুরিয়ে নিয়ে বলল,
আমাদের বাড়ি আর আমাদের ঘর, আর তুই কি না আমার আম্মুকে পারমিশন নিয়ে রুমে ঢুকতে বলছিস? ওয়াইন হঠাৎ জঙ্গলের শার্টের কলার টেনে ধরে তাকে ঘর থেকে বের করে বলল, তোর বউ তোরই চোখের সামনে আমার আম্মুকে অপমান করলো আর তুই বসে থেকে দেখলি শুধু? জাঙ্কুক তখন ওয়াইনের হাত সরিয়ে দিয়ে বলল, আপু এবার কিন্তু তোর একটু বেশি বাড়াবাড়ি করছিস। যদি ভালো চাস তাহলে যে যার রুমে চলে যা, আমার মুখ খুলিস না প্লিজ। একবার কথা বলা শুরু করলে আমাকে কিন্তু তোরা থামাতে পারবে না। জিন জাঙ্কুকের কথা শুনে কাঁদতে কাঁদতে তার মেয়েদের বলল, আমার ছেলে তাকে নিশ্চয়ই এই মেয়েটা বশ করেছে, তা না হলে আমার ছেলে এভাবে কখনোই বলতে পারে না। তখনও সে আগের মতো চুপচাপ হয়ে বসে আছে। সে এবারও কিছুই বলল না। আয়ু হঠাৎ জাঙ্কুকে ধাক্কা দিয়ে বলল, কি বললি তুই? আরেকবার বল। আপু আমি তোদেরকে যথেষ্ট সম্মান করি, সেজন্য কিছু বলি না, কিন্তু এবার তোরা একটু অতিরিক্ত করছিস। তে মাত্র একদিন হলে এ বাড়িতে এসেছে, আর তাতে তোরা যেভাবে ওর সাথে উঠে পড়ে লেগেছিস তাতে কিন্তু আমি আর চুপ থাকতে পারছি না, কারণ ও আমার কিন্তু বউ হয়। ওকে অপমান করে কথা বললে সেটা কিন্তু আমার গায়েও লাগে। জিমিন তখন নামজান সাহেবকে বলল, বাবা তুমি কিছু বলছো না কেন? জাঙ্কুক আমাদের এসব কি বলছে? ও কি পাগল হয়ে গেল নাকি? জাঙ্কুক তো ঠিকই বলেছে, তোরা সামান্য একটা বিষয় নিয়ে যেভাবে মেয়েটার সাথে কথা বলছিস তাতে মেয়েটা এই বাড়িতে থাকবে কি করে? এবার যে যার রুমে চলে যা, আর ঝামেলা করিস না কেউ। তোমার এটা সামান্য বিষয় মনে হচ্ছে? এই মেয়েটা আমাকে অপমান করলো আর তুমি সেটা সামান্য বিষয় মনে করছো? আমি একদিনে এই পরিবার সবাইকে চিনে ফেলেছি, কে কিরকম সেটা আমার জানা হয়ে গেছে। তোমাদের সবাইকে আমি একটা সুযোগ দিতে চাই, যদি তোমরা নিজেদের ভালো চাও তাহলে আমার সাথে পাঙ্গা নিতে এসো না। আমার সাথে বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু ডাইরেক্ট অ্যাকশন নিব। আয়ু, জিমিন আর ওয়াইন তিনজনই তার কথা শুনে এগিয়ে এসে বলল, কি করবি তুই? দেখা তোর ডাইরেক্ট অ্যাকশন। কাল থেকে জঙ্গল ও তিন দুলাভাই বাবার সাথে অফিস যাবে। তোমরা মেয়ে হয়ে যদি অফিস করতে পারো তাহলে তারা ছেলে হয়ে কেন ঘরে বসে থাকবে? এটাই আমার ডাইরেক্ট অ্যাকশনের প্রথম ধাপ। তোর কথাতে সব হবে নাকি? তুই কে রে এই বাড়ির? তোকে এক্ষুনি বের করে দিলে তুই চলে যাবি। আমি এই বাড়ির বউ, আমাকে জোর করে বের করে দেওয়ার ক্ষমতা কারণ নেই। আর হ্যাঁ, তোমরা মনে হয় ভুলে গেছো দেশে আইন বলে কিছু একটা আছে। বাড়ির বউকে নির্যাতনের অপরাধে কিন্তু পুলিশের কাছে কমপ্লেন করবো আমি। আয়ু, জিমিন আর ওয়াইন তখন একসাথে তের সামনে এসে বলল, তুই আমাদের আইনের বই দেখাচ্ছিস? কি করবে তোর আইন? দেখ একটু তোর বাহাদুরি, আমরা দেখতে চাই তোর ক্ষমতা কতটুকু। তে সেই কথা শুনে পুলিশকে কল দিল। তের উপর তার শ্বশুর বাড়ির লোকজন কিভাবে ঝাঁপিয়ে পড়েছে সব খুলে বলল তে। এদিকে জিন হঠাৎ দৌড়ে রান্না করে চলে গেল আর একটা ছুরি হাতে নিয়ে ওনার হাত খোঁজ করে কেটে ফেললো। যেমন তা দেখে চিৎকার করে বলল, আম্মু কি করলে? এটা পাগল হয়েছো তুমি? যেমন তাড়াতাড়ি করে তার মাকে নিয়ে রুমে চলে গেল আর তার হাতটা ব্যান্ডেজ করে দিল। তবুও রক্ত পড়া বন্ধ হচ্ছে না। তখন তার ফ্যামিলি ডাক্তারের কাছে কল করলো আর ডাক্তার সাহেবকে ইমিডিয়েটলি আসতে বলল। জিন তখন বলল, ডাক্তারকে ডাকছিস কেন? পুলিশকে ডাক। তোর বউ যে আমার হাত কেটে দিল তার আগে বিচার করবি না, তারপর ডাক্তারের কাছে নিয়ে যাস। জাঙ্কুক তার মায়ের কথা শুনে একদম অবাক হয়ে গেল। জাঙ্কুককে বউয়ার মতো চুপ থাকতে দেখে জিন চিৎকার করে বলল, তুই কি কল করবি না? না আমি ডাকবো পুলিশকে, তাড়াতাড়ি কল কর বলছি। আমার হাত কেটে রক্ত পড়ছে, দেখতে পাচ্ছিস না? জাঙ্কুক তার মায়ের দমকানি শুনে কল দিল পুলিশকে। এদিকে জিনের কাণ্ড দেখে বাড়ির সবাই অবাক, তারা কেউ বিশ্বাস করতে পারছে না এই ঘটনা। আয়ু, জিমিন, ওয়াইন তাদের মায়ের কাছে গিয়ে বলল, আম্মু তুমি ঠিক আছো? কি করলে এটা? তাছাড়া আর কোনো উপায় দেখছি না। এই মেয়েটাকে যে করেই হোক তাড়াতে হবে, তা না হলে আমার ছেলেটাকে সারা জীবনের জন্য কেড়ে নেবে। আমি আমার ছেলেকে এইভাবে হারাতে পারবো না। কিছুক্ষণ পর হঠাৎ মিঙ্গি বাসার ভিতরে এসে বলল, বাইরে পুলিশ এসেছে। মিঙ্গি পুলিশের কথা বলতে সত্যি সত্যি পুলিশ এসে হাজির হলো বাসার ভিতরে। পুলিশকে দেখা মাত্র জিন চিৎকার করে বলল, স্যার বাঁচান আমাকে, তা না হলে এই মেয়েটা মেরে ফেলবে আমাকে। এই দেখে আমার হাতটা কিভাবে কেটে দিয়েছে। জিনের কথা শুনেতে হা হয়ে গেল। সে তখন এগিয়ে এসে বলল, মিথ্যা কথা স্যার, ইনি মিথ্যা কথা বলছে। স্যার মিথ্যা কথা বলে আমার কি লাভ বলুন তো? মাত্র একদিন হয়েছে আমার ছেলের সাথে তার বিয়ে হয়েছে, আর তাতে সে আমাদের পরিবারের রাজত্ব শুরু করে দিয়েছে। তার কথা মতো আমাদের চলতে বলছে, শেষমেশ আমাকে মেরে ফেলারও হুমকি দিচ্ছে। স্যার স্যার ইনি কিন্তু মিথ্যে বলছে, পুরো নাটকবাজ মহিলা। ইনি নিজে কিন্তু আমাকে নানাভাবে হেনস্থা করছে। আমি উচিত কথা বলি দেখি আমি এখন খারাপ হয়ে গেছি, সেজন্য আর আমাকে এই বাড়িতে রাখতে চাচ্ছেন না। ইনি আমাকে ডিভোর্স দেওয়ার জন্য আমার স্বামীকে
জোর করছেন আর এখন নিজে নিজের হাত কেটে আমাকে দোষারোপ করছে। স্যার আপনি সবাইকে জিজ্ঞেস করে দেখুন কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে। পুলিশ ইন্সপেক্টর এবার চিৎকার করে বলল, শাট আপ, আগে আমাকে তদন্ত করতে দিন, তারপর আমি সবাইকে জিজ্ঞাসাবাদ করতে চাই। এই বলে ইউনো প্রথমে নামজুল সাহেবকে বলল, আপনি আসল ঘটনা খুলে বলুন কিম সাহেব, আপনার স্ত্রী যা যা বলছে তা সত্য না মিথ্যা? নামজুল সাহেব একেবারে ডাইরেক্ট বলে দিল তিনি কিছু দেখেননি, তিনি মাত্র আসলেন বাসায়। ইউনো এবার কাইকে বলল, তুমি কি দেখেছো কে মিসেস জিনের হাতটা কেটে দিয়েছে? স্যার আমিও কিছু দেখিনি, সেজন্য আমিও বলতে পারছি না। আজ থেকে তুই আর কাজে আসবি না কাই, আমাদের খেয়ে আমাদের সাথে বেমানি করছিস। তুই নিজের চোখে দেখলি তোর কাণ্ড। দেখেছেন স্যার আপনার সামনে কিভাবে হুমকি দিচ্ছে কাইকে, ঠিক এইভাবেই এরা হুমকি আর ভয়ভীতি দেখি সবাই মুখ দিয়ে মিথ্যা কথা বলাবে। এখন আমাকে যদি আপনি 5টা মিনিট সময় দেন আমি পুরো ঘটনা আপনাকে শোনাতে চাই, তারপর বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার। স্যার আপনি এই থার্ড ক্লাস মেয়েটার কথা কেন শুনছেন? এই মেয়ে যে মিথ্যা কথা বলবে তা তো বোঝাই যাচ্ছে। আমাদের দেখে কি মিথ্যাবাদী মনে হয় স্যার? আমাদের আম্মু কি মিথ্যা কথা বলতে পারে? স্যার আমাকে কি পারমিশন দিবেন কিছু বলার? তারপর এইসব ফোর্থ ক্লাস মেয়েদের কাহিনী শুনেন। ওকে বলেন, আমরা নোটস করে নিচ্ছি। বিশ্বাস করুন স্যার এরা আমার উপর অত্যাচার করছে, আর আমার উপর অত্যাচার করার একমাত্র কারণ হলো আমি উচিত কথা বলি সেজন্য। এই বাড়ির একমাত্র ছেলে হলো জাগো, যার সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু এরা সবাই জাগোকে বাড়ির মধ্যে বসে রেখে তাদের 3 মেয়েকে অফিসে পাঠায়, অথচ উত্তরাধিকারী সূত্রে জাগোকে যাওয়া উচিত অফিসে। আপনি আশ্চর্য হবেন স্যার, এরা বাড়ির জামাইদের দিয়ে রান্না বান্না করে স্বামীদের গোলাম করে রেখেছে। ইউনো তখন থেকে ধমক দিয়ে বলল, এটা ওনাদের পার্সোনাল ব্যাপার, ওনারা কাকে দিয়ে রান্না করাবেন আর কাকে অফিসে বসাবেন সেটা তোমাকে নিয়ে ভাবতে হবে না, আসল কথা বলো। আসলে স্যার আমার হাজবেন্ড একটু বেশি ভালোবাসেন আমাকে, সবসময় সত্যের পক্ষে কথা বলেন, তিনি অন্যায় প্রতিবাদ করেন। এজন্য আমার শাশুড়ি কিছুতে সহ্য করতে পারছে না আমাকে। শুধু আমার শাশুড়ি না, ওনার 3 মেয়েও আমাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। শেষমেশ আমাকে ডিভোর্স দেওয়ার জন্য আমার স্বামীর উপর চাপ সৃষ্টি করেছে। যখন দেখলাম আমার স্বামী কিছুতেই রাজি হচ্ছে না, তখন আমাকে শেষ করতে ধরেছিল এরা, আর এখন নিজেই নিজের হাত কেটে আমাকে দোষারোপ করছে। 2 দিন পরে তো আত্মহত্যা করে আমাকে ফাঁসাবে এরা। আমি আর বিচার চাই স্যার। এই বলে তে কাঁদতে লাগলো। জমতের কথা শুনে বুঝতে পারলো তে অনেক বেশি কষ্ট পেয়ে তার নামে এই মিথ্যা কথাগুলো বললো। সে তো কখনোই তের পক্ষে কথা বলেনি, বরং সে কোনো প্রতিবাদ না করে চুপ করে দেখেছে। কিন্তু আজ তে কিভাবে বললো জমু সবসময় তার পক্ষে কথা বলেছে? আর কতদিন এভাবে মুখ বুঝে থাকবে সে কি আজও মুখ খুলবে না? জমুক নিজে নিজেকে প্রশ্ন করতে লাগলো। হঠাৎ ইউনো জমুককে বলল, আপনার বউ যা যা বলছে তা কি সত্যি বলছে? আর আপনার মা সত্য কথা বলছে? জাঙ্গুক পড়ে গেল মহাবিপদে। সে কার পক্ষ নেবে সত্যি বুঝতে পারছে না, তবে আজ কেন জানি সত্য কথা বলতে ইচ্ছে করছে। জীবনে তো অনেক মিথ্যা কথা বলছে সে। জাঙ্গুককে চুপ থাকতে দেখি ইউনো বলল, কি হলো জেনজাঙ্কু, কিছু বলছেন না কেন? স্যার দুজনই আমার আপনজন, একজন হলো আমার গর্ভধারিণী মা আর একজন হলো আমার প্রিয়তমা স্ত্রী। দুজনকে আমি সমানভাবে ভালোবাসি, সেজন্য আমি কখনোই কারো পক্ষ নিয়ে কথা বলি না, সবসময় চুপ থেকে গেছি। কারণ মায়ের পক্ষে কথা বললে বউ মন খারাপ করবে, আর বউয়ের পক্ষে কথা বললে মা মন খারাপ করবে। তবে আজকের ঘটনা দেখে আমি কিছুদিন চুপ থাকতে পারলাম না, কারণ আজ আমার আম্মু যা করছে তা মোটেও ঠিক করেনি। তিনি যে কেন তের উপর রাগ করে এইভাবে হাতটা কাটলেন সত্যি আমার মাথাতেই ঢুকছে না। ইউনো জাঙ্গুকের কথা শুনে বলল, থাক আর কিছু বলতে হবে না, আমি বুঝে গেছি সব। এই বলে ইউনো জিনকে বলল, নেক্সট টাইম আর এরকম জঘন্য কাজ করবেন না মিসেস জিন। আপনাদের পরিবারে একটা সুনাম আছে, আশা করি সেটা বজায় রেখে চলবেন। বাড়ির বউদের উপর অত্যাচার করে নিচে মনোমানসিকতার পরিচয় দেবেন না, বুঝতে পেরেছেন? জিন কোনো কথা না বলে ঘরে যেতে ধরলে। দাঁড়ান, আগেই কোথায় যাচ্ছেন? আপনাকে এবার ক্ষমা করে দিল, নেক্সট টাইম কিন্তু ক্ষমা করবো না। আর সোজা বউ নির্যাতনের জন্য জেলে নিয়ে যাব, মনে থাকবে? জিন চুপ করে রইল। জিমিন তখন বলল, অফিসার আপনি আমার মাকে শুধু বকছেন কেন? ওই মেয়ে যে বড়দের সাথে সম্মান দিয়ে কথা বলে না, মুখে যা আসে তাই বলে, তার কি হবে? ইউনো তখন দেখে বলল, আপনি আজ থেকে বাড়ির বউদের মতো ভদ্রতার সহিতে থাকবেন, কারোর সাথে কোনো দুর্ব্যবহার করবেন না। তারপরেও যদি আপনার সাথে এনারা অত্যাচার করে বা আপনাকে অপমানজনক কথা বলে, সাথে সাথে আমাকে খবর দেবেন। ইউনো এবার নামজুল সাহেবকে বলল, আপনার ছেলেকে কাল থেকে অফিসে পাঠাবেন। যদিও এটা আপনাদের পার্সোনাল ব্যাপার, তবুও বলতে হচ্ছে কথাটা, কারণ সবার আগে আপনার ছেলের অধিকার বেশি। তাকে ঘরে বসে রেখে মেয়েদের অফিস পাঠান, ব্যাপারটা স্বাভাবিক লাগলো না কিম সাহেব। জাঙ্কুক আমাদের একমাত্র আদরের ছেলে, তো সেজন্য ওকে আমরা কোনো পরিশ্রমই করতে দিই না। কিন্তু ওর বউ যখন চাইছে না সেভাবে ঘরে বসে থাকুক, তাহলে ঠিক আছে, কাল থেকে সেও অফিসে যাবে। ইউনো এবার জংসুর সুগার জেওবের কাছে গিয়ে বলল, রান্না বান্না করা যদি এতই শখ থাকে তাহলে বাবুর্চি পেশা গ্রহণ করলেই তো হয়। এভাবে ঘর জামাই থাকার চাইতে বাবুর্চি পেশা 1000 গুণ ভালো আছে। নিজেদের আত্মসম্মান বোধ বজায় রাখা উচিত ছিল আপনাদের। স্যার আমাদেরকে ফাঁসানো হয়েছে স্যার, আমাদেরকে বাঁচান।
চান স্যার। আমরা এইভাবে ঘর জামাইও থাকতে চাই না, আর এভাবে মেয়েদের মতো রান্নাও করতে চাই না।